গণতন্ত্রকামী দলগুলোর দূরত্বে পুনর্বাসিত হতে পারে ফ্যাসিস্ট, আশঙ্কা তারেক রহমানের। বললেন, জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করলে সংকটে পড়বে গণতন্ত্রের উত্তরণ। জিম্মি মুক্তির শর্ত, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আবারও অনিশ্চয়তা ফেলে দিয়েছে ইসরায়েল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হবে। এ বিষয়ে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রিমান। বিএনপি আগামী দিনের সব রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে ৫ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে তার। এছাড়া খাল খনন কর্মসূচি আবারও শুরু করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আন্দোলনের সহকর্মীবৃন্দ, আমাদের মনে রাখা দরকার, মনে করা প্রয়োজন, স্বৈরাচারী শাসনের সময় আমরা কেউই, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী, প্রত্যেকটি বিরোধী দলীয় কর্মী, কেউ নিরাপদে ছিল না, কারো পরিবার নিরাপদে ছিল না। যদি গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়ে, রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ নিজেদের অধিকার করতে না পারে, তাহলে সামগ্রিকভাবে সকলকে, সমগ্র রাষ্ট্র দেশকে সমস্যায় পড়তে হবে। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যে জনগণের মনে নানা জিজ্ঞাসা তৈরি হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে জনগণকে শক্তিশালী করতে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্যে, মন্তব্যে গণতান্ত্রিকামী জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। এই ব্যাপারে আমি গণতান্ত্রিক সারা দেশে গণতন্ত্র প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না, তাই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিক কিছু পরীক্ষা নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। দুপুরে চিকিৎসকরা আবার তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। এরপরে সিদ্ধান্ত হবে তাকে আরও হাসপাতালে রাখা হবে নাকি বাসায় পাঠানো হবে। চোখের চিকিৎসা শেষে গতকালই তিনি থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। পরে রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকেও অংশ নেন। বৈঠক শেষে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ডাক্তার অধ্যাপক AZ-M জাহিদ হোসেন জানিয়েছেন, মির্জা ফখরুলের অবস্থা স্থিতিশীল। তার জন্য দেশবাসীর দোয়াও চান বিএনপির এই নেতা। সেতু নির্মাণে ভুল স্থান নির্ধারণ, নেওয়া হয়নি পানি উন্নয়ন বোর্ডের মতামত। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই সমন্বয়হীনতায় সাতক্ষীরার মুরিদচাপ নদীর উপর নির্মিত অন্তত 7টি ব্রিজ ভেঙে পড়েছে। ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে আরও কয়েকটি। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে বিস্তারিত। নির্মাণের ১.৫ মাসের ব্যবধানেই 7টি ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার অন্তত 30টি গ্রামে।
জেলা সদরে আসতে 4 থেকে 10 কিলোমিটারের পরিবর্তে তাদের পাড়ি দিতে হচ্ছে 20 কিলোমিটারেরও বেশি। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। ভাটার সময় আসা যায়, তারপরে কাদা থাকে ব্রিজের পরে, আর জ্বরের সময় তো মানে ব্রিজের পরে পানি উঠে যায়, ফলে আর আমরা যেতে পারি না। আমাদের পারাপার খুব দুর্ভোগ হচ্ছে, আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না, আমাদের মালামাল বার করতে পারতেছে না। সরকারের কাছে বিনীত অনুরোধ করব যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই ব্রিজটি পুনর্নির্মাণ করা হয়। 2021-22 ও 2022-23 অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড পুনর্খনন করলে মরিচচাপ নদী ফিরে পায় পুরনো রূপ, কিন্তু নদীর প্রস্থ বেড়ে জোয়ারের পানির চাপ বাড়ে। এতে মাটি সরে গিয়ে ব্রিজগুলো ভেঙে পড়ে। ব্রিজ ছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে নদী তার স্বাভাবিক গতি ফিরে পাওয়ার কারণে ভাঙন সৃষ্টি হচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্ন দপ্তর সমন্বয়ের চেষ্টা করতেছি। আশা করতেছি আমরা সমন্বয় করে এই সমস্যা থেকে উত্তরণ লাভ করব। ধসে পড়া 7টি ব্রিজের মধ্যে 4টি এলইজির মাধ্যমে নির্মাণের জন্য এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এল্লারচর, সেই এল্লারচরের ব্রিজটা কিছু টিপেছে, সেখানে আমরা চেষ্টা করছি বললে দিয়ে আমরা ব্রেকের চেষ্টা করছি যাতে কোনোভাবে ব্রিজটা টিকে রাখা যায়। আর আমরা সবাই জানি যে আমাদের সাতক্ষীরাতে একটা বড় প্রজেক্ট হচ্ছে প্রায় 3000 কোটি টাকার। সেই প্রজেক্টের মধ্যে আমরা 7টি স্পট থেকে 3টি গুরুত্বপূর্ণ স্পটকে আমরা এলজিডির মাধ্যমে ব্রিজ করার প্রস্তাব দিয়েছি। অবিলম্বে ব্রিজগুলো পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হামাসের প্রস্তাব নাকচ করে সব জিম্মি মুক্তি শর্ত দিয়ে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আবারও অনিশ্চয়তায় ফেলে দিয়েছে দখলদার ইসরায়েল। মধ্যস্থতাকারী কাতার আর মিশরের পক্ষ থেকে জানানো হয়েছিল জিম্মি 50 জন ইসরায়েলের মধ্যে 10 জনকে জীবিত আর 18টি লাশ হস্তান্তর করবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস। বিনিময়ে ইসরায়েলে বন্দির ফিলিস্তিনিদের মধ্যে 200 জনের মুক্তি আর 2 মাসের যুদ্ধবিরতির শর্ত মানতে হবে। এর সাথে মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যস্থতা প্রস্তাবের মিল আছে। আগে এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও এবার নাকচ করেছে প্রায় 75% গাজা ভূখণ্ড দখলে নেয়া ইসরায়েল। বলা হয়েছে যুদ্ধবিরতির জন্য মুক্তি দিতে হবে হামাসের হাতে থাকা সব জিম্মিকে। হামাসের রাজি হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয় বলে দাবি করেছে হোয়াইট হাউস। নিয়মিত ব্রিফিংয়ে দাবি করা হয়েছে যুদ্ধবিরতির জন্য সামাজিক মাধ্যমে হুঁশিয়ার করে ট্রাম্পের স্ট্যাটাসের ধারাবাহিকতায় রাজি হয়েছে হামাস। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।